সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। নতুন 4 উপদেষ্টার শপথ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পুনর্বন্টন। সাখাওয়াতের পরিবর্তে স্বরাষ্ট্র জাহাঙ্গীর, ডাক টেলিযোগাযোগের সঙ্গে তথ্য সম্প্রচার নাহিদের। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। বগুড়ায় শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে মামলা। সাম্প্রতিক সহিংসতায় 650 নিহতের প্রতিবেদন জাতিসংঘের। ব্যক্তিগত শোক প্রকাশে বাধা নেই। 15 আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শিক্ষার্থীদের সড়কে না থাকার আহ্বান। চিকিৎসার জন্য বেগম জিয়াকে দ্রুতই বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। প্রতিহিংসা নয়, গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে যাবে দেশ। কারো অপচেষ্টায় নষ্ট হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি। এবং মোহাম্মদপুরের সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা সহ বিদেশি মুদ্রা, প্রাইস বন্ড উদ্ধার। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে থাকাকালে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। বাড়ল অন্তর্বর্তী সরকারের পরিধি। বঙ্গভবনে আরও 4 উপদেষ্টাকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার নাড়ালো 21 সদস্যে। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর। শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া 4 উপদেষ্টা। বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সরকারের উপদেষ্টারা, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন সদস্যদের শপথের পর বঙ্গভবনে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে আলোচনা হয় জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে। শুক্রবার নতুন 4 উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো 21 সদস্যে। এর আগে গত 8 আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও 13 উপদেষ্টা। পরে 2 দফায় আরও 3 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টার দফতর বণ্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এম সাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচারের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন 4 উপদেষ্টার দপ্তর বণ্টনের পাশাপাশি 8 উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এম সাখাওয়াত হোসেনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে। যুব ও ক্রীড়ার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। অধ্যাপক আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় সামলাবেন।
শুক্রবার শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিল্প মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে দেয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্তের, রিজওয়ানা হাসানকে পরিবেশের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর উপদেষ্টা ফারুকী আজম পেয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশে বসবাসরত হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক এক্সপোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন বলে জানান মোদী। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু হিসেবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ভারত। ডক্টর ইউনূস আশ্বস্ত করেছেন, বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। সংখ্যালঘুদের হামলা ও নির্যাতনের বিষয়ে অতিরঞ্জিতভাবে খবর প্রকাশ করা হয়েছে উল্লেখ করে ভারতীয় সাংবাদিকদের এ বিষয়ে তৃণমূল থেকে সংবাদ সংগ্রহে মোদির কাছে আমন্ত্রণ জানান। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শপথ নেয়ার পরপরই তাকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভের সময় স্কুল শিক্ষক সেলিম হোসেন হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জনকে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০০ থেকে ৩৫০ জনকে। নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, ছাত্রদের ডাকা এক দফা দাবিকে সমর্থন জানিয়ে গত ৪ আগস্ট স্কুল শিক্ষক সেলিম শহরের সাতমাথায় আন্দোলনে অংশ নেন। বাংলাদেশে ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এর মধ্যে শিশুই রয়েছে অন্তত ৩২ জন। শুক্রবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত বল প্রয়োগ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে জাতিসংঘ জানালো, বাংলাদেশের ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২ জনই শিশু। এছাড়াও হাজারো মানুষ আহত বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে মারা যান ২৫০ জন। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। ১০ পাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই
কমিশনার ফলকার তুর্ক। বাংলাদেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সামনে একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long-standing divisions, and to promote fundamental freedoms. এর আগে জানানো হয় শিগগিরই জাতিসংঘ ছাত্র আন্দোলনে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। 15 আগস্ট ঘিরে নানা অপ্রত্যাশিত ঘটনাকে মানবাধিকার বিরোধী আখ্যা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, বিপ্লব বিতর্কিত করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটাতে পারে। তবে তদন্তে কোনো সমন্বয়ক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এদিকে সড়কে পুলিশ ট্রাফিকের দায়িত্বে ফেরায় শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেয়ারও পরামর্শ দেন তিনি। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক পালনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিছু ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ধানমন্ডিতে ঘটে যাওয়া ঘটনাকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, ছাত্র জনতার অর্জনকে বিতর্কিত করতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে তদন্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। ব্যক্তিগতভাবে শোক পালন করলে তাতে বাধা দেওয়ার বিপক্ষে তিনি। 2013 সালে আমরা দেখেছিলাম হেফাজতে ইসলাম যখন তাদের মতিঝিলে এই যে সমাবেশটি করেছিল, ওই সময়ে পুলিশকে কাজে লাগিয়ে, পুলিশকে অপব্যবহার করে, আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনও আমাদের কাছে আছে। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শক্তি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত, কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। পুলিশ ট্রাফিকের দায়িত্ব নেয় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান সার্জিস। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। কারো মোবাইল ফোন চেক করা, গণমাধ্যমকে দায়িত্ব পালনে বাধা দেয়া বা আবাসিক হোটেলে অভিযান চালানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ নয় বলেও দাবি করেন তিনি। আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে তিনি বলেন, যারা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তারা দেশের শত্রু। তাদের অপচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি কখনোই নষ্ট হবে না। বিএনপি মহাসচিব আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে রেইনবো রাষ্ট্র নির্মাণে কাজ করবেন তারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন, তারা স্বস্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করতে চান। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি, সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই। নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে
3 কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় কয়েকজনের অস্বাভাবিক যাতায়াতে সন্দেহ করেন স্থানীয়রা। খবর পেয়ে ফ্ল্যাটটিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের এই আবাসিক ভবনে শুক্রবার বিকেলে কয়েকজনের অস্বাভাবিক যাতায়াত লক্ষ্য করে সন্দেহ হয় এলাকাবাসীর। সেনাবাহিনীকে খবর দেন তারা। এর ফাঁকে স্থানীয় কয়েকজন ঢুকে টাকা স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার চেষ্টা করেন, তবে তার আগেই চলে আসে সেনা সদস্যরা। হাতে নাতে ধরা পড়া একজনের পকেট থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অনেক লোকই ঢুকতেছে, সাদা গাড়ি নিয়ে আসতেছে, কেউ কেউ পাজারো নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় গাড়িগুলো রেখে ওনারা উপরে উঠছে। তখন ভাইদেরকে আর কি বের করে দিছে। তারপরে যখন ভাই এসে আমাকে বললো যে এখানে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হতে, তুমি আর্মিদেরকে খবর করো। তখন আমি সাথে সাথে আর্মিদের শেরে বাংলা যে হটলাইন নাম্বার সেখানে ফোন দিই। বাসার নিরাপত্তা কর্মী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ফ্ল্যাটটির মালিক। তিনি এখানে বসবাস না করলেও নিয়মিত যাতায়াত করতেন। হ্যাঁ, মাঝে মাঝে আসতো, একা আসতো, সাথে কেউ একজন থাকতো। পুলিশ জানিয়েছে, অভিযানে শাহ কামালের বাসা থেকে 3 কোটির চেয়ে বেশি টাকা, 10 লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং প্রায় 74,000 টাকার প্রাইস বন্ড সহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শনিবারের মধ্যে সরকারের শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ না করলে সচিবালয়ে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তারা। শুক্রবার বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় তারা অভিযোগ করেন, গেল 15 বছরে শত শত কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত সব কর্মকর্তার ক্ষতিপূরণের দাবিও জানান তারা। এছাড়া রাজনৈতিক বিবেচনায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি জানান তারা। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন সহ 11 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। ভূমি কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান আদিবাসী ছাত্র যুব সমাজ। সাংস্কৃতিক পরিবেশনায় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা। নিজেদের অস্তিত্বের লড়াইয়ে বারবার সরব আদিবাসীরা। মিছিল, মিটিং, সমাবেশ কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড, বছরের পর বছর ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে আদিবাসী ছাত্র যুব সমাজ। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। মিছিলটি শাহবাগ মোড় হয়ে টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন আদিবাসী ছাত্র যুব সমাজ। বক্তারা বলেন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। এছাড়া বিভিন্ন সময় আদিবাসী হত্যাকাণ্ডের তদন্তেরও দাবি করেন তারা। এই নতুন বাংলাদেশে আদিবাসীদের উপর আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। ডুবে থাকা গ্রাম, এই ডুবে থাকা জনপদকে ডুবিয়ে রেখে এই রাষ্ট্রের সংস্কার করতে পারি। আমরা স্বাধীনতার 53 বছর পরেও আমরা যারা সমতলের আদিবাসী রয়েছি, আমরা এদেশের উন্নয়ন থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে দাবি করছি যে সমতল আদিবাসীদের জন্য একটা পৃথক মন্ত্রণালয় করতে হবে। কারণ মনে রাখবেন, আমাদেরকে কেউ পাত্তা দেয় না, কারণ আমাদেরকে মানুষই মনে করে না। আমাদেরকে শুধুমাত্র বলা হয় ওরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওরা উপজাতি, ওরা মানুষ, আমাদেরকে মনে করে না। সমাবেশ শেষে কালচারাল শোডাউন করেন বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠন। শিল্পীরা তাদের পরিবেশনায় দাবি তুলে ধরেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মোহাম্মদপুর থানা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করার চ্যালেঞ্জ নিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কোনো বিকল্প নেই। পুলিশদের অন্তত যেন বসে কাজ করতে পারে, সেই ব্যবস্থাটুকু করার জন্য আমরা আজকে মোহাম্মদপুর থানায় ওসি সাহেবের সাথে কথা বলে আমরা এখানে আসছি। পুলিশের উপরে সবাই হচ্ছে ক্ষিপ্ত, তো আমরা যখন ওদের পাশে থাকবো তখন ওদের উপরে এই ক্ষিপ্তটা থাকবে না। দেশটা আপনার, আমাদের সকলেরই।
অতএব দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। গত কয়েকদিন পুলিশের অনুপস্থিতিতে মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা ডাকাত আতঙ্কে ছিল বলেও জানান তারা। পুলিশ ছিল না বিধায় আমরা বুঝতে পারছি পুলিশের ভূমিকা কতটুকু। আমরা মোহাম্মদপুরবাসী যারা আছি তারা তো প্রতিনিয়ত প্রতি রাত আমরা ঘুমাইতে পারি না। আমাদের চারপাশের সম্পদকে যদি আমরা রক্ষা না করি সেক্ষেত্রে তো আমরা এর থেকে কোনো বেনিফিট পাবো না। হামলার শিকার থানাসহ রাষ্ট্রীয় স্থাপনা নতুন করে সাজানোর প্রত্যয় জানায় সংগঠনটি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বনানীতে রোপণ করা হয়েছে প্রায় ৩০০ গাছ। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ ব্যাংক কর্মকর্তা, কেউ বা নৃত্যশিল্পী, এমনই নানান পেশার মানুষ হাজির হয়েছেন সড়কে। উদ্দেশ্য ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ। শুক্রবার সকালে বনানীর কামাল আতাতুর এভিনিউয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনালু নামের প্রায় ৩০০ ঔষধি গাছ রোপণ করেন তারা। পরে প্রতিটি গাছে আন্দোলনে নিহত ২৬৫ জনের নামের কার্ড ঝোলানো হয়। প্রতিষ্ঠান থেকে না, একদমই একটা ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা প্রায় ৩০-৪০ জন মানুষ একসাথে হয়ে আমরা আজকে গাছ লাগানোর উদ্যোগটা নিয়েছি। আমরা যতজনের শহীদের লিস্ট জেনেছি সেখান থেকে তাদের সবার নামের একটা মানে তাদের প্রতি ডেডিকেশন স্বরূপ একটা টোকেন হিসেবে প্রত্যেকটা গাছে তাদের নাম লিখে দিচ্ছি। এই আয়োজনে বড়দের হাত ধরে অংশ নিয়েছে ছোটরাও। গাছগুলোর সার্বিক পরিচর্যায় অংশীদার হবেন আশেপাশের রেস্তোরাঁগুলো। আমি গাছ লাগাচ্ছি অনেকগুলা এনভায়রনমেন্টের জন্য। আমরা ৩০০ গাছ দিয়ে শুরু করছি, যে যদি কিছুটা হলেও আমরা যদি উপকার করতে পারি দেশের। দেশ সংস্কারের প্রত্যয়ে যারা রাজপথে নেমেছিলেন তাদের হাত ধরেই দেশ গড়নে সামিল হোক সব মানুষ, এমনটাই প্রত্যাশা সকলের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কার্টুনে বিদ্রোহ শিরোনামে রাজধানীর দৃক গ্যালারিতে চলছে প্রদর্শনী। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে বিভিন্ন বয়সী শিল্পীদের আঁকা কার্টুন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। ২৩ আগস্ট পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। দেয়ালে দেয়ালে আন্দোলনের চিত্র, কোনোটি মর্মান্তিক, আবার কোনোটি ব্যঙ্গাত্মক। কার্টুনের মাধ্যমে এভাবেই তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ছবি। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতার সংলাপ, কার্টুনিস্টদের আঁকা ছবি ছড়িয়ে পড়তে দেখা গেছে সামাজিক মাধ্যমে। কেউ নামে এঁকেছেন, কেউ বা এঁকেছেন বেনামে। এই অমূল্য সৃষ্টিকর্মগুলোকে একসঙ্গে দেখতে পাওয়ার অনুভূতি ব্যক্ত করেছেন দর্শনার্থীরা। গত অনেকগুলো বছর একদমই ক্যারিকেচার কার্টুন কিছুই দেখি নাই, তো এই সময়ের মধ্যে দিয়ে গিয়ে এতগুলো কার্টুন দেখতে পেরে কি যে ভাল লাগতেছে। আমাদের যে প্রতিবাদের ভাষাটা বের হয়ে আসছে, ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমার মনে হয় না আমি এর আগে কখনো দেখেছি কার্টুনে যে এত মানে টপিকটা যে এত ভ্যারি করতে পারবে, এত বড় ধরনের হতে পারবে, এটা আমি কখনো আগে দেখিনি। যে স্যাক্রিফাইস স্টুডেন্টদের স্ট্রাগলটা দেখেছে, ওইগুলো অনেক ইম্পর্ট্যান্ট, ওইগুলো অনেক ইম্প্যাক্টফুল। নিজের চোখে যেভাবে দেখেছি এখানে সেভাবেই দেখছি, তবে আউটলেটে বা মিডিয়াতে যেভাবে দেখেছি সেটার সাথে অবশ্যই একদম কমপ্লিটলি অপোজিট একটা ছবি আমি দেখছি। এরকম ওপেনলি যেই কার্টুনগুলো আমরা দেখতেছি বিগত এক যুগের বেশি সময় আমরা এগুলো চিন্তাও করতে পারি নাই। নানা শঙ্কা ও ভয় কাটিয়ে এসব কার্টুন এঁকেছেন অনেকে। আয়োজকরা বলছেন অভ্যুত্থানের পর কেটে গেছে শিল্পীদের ভয়। আমাদের এখানে কার্টুনিস্টরা তাদের কাজ করেছে, যদিও আমি বলবো আমরা রফিকুন নবীর টোকাই দেখেছি, অনেক কিছু দেখেছি। একটা লম্বা সময় ছিল যেখানে শুধু কার্টুনিস্ট না, অনেক ব্যক্তি যাদের কথা বলার দরকার ছিল তারা কথা বলেনি। এখন কেউ কেউ সুর বদলাচ্ছে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু তারপরেও আমি বলবো আমরা এখানেই এই গ্যালারিতেই আমরা যেই প্রদর্শনীগুলি করেছি সেগুলি কার্টুনিস্টরাই করেছে। এই কার্টুনটা যেদিন বেরোলো ফেসবুকে, সেদিন আমি অজস্র ফোন পেয়েছি বিদেশ থেকে, আপনি কি কিছু জানেন কখন? তো আমি বলছি যে না, আমি আসলে কিছু জানি না, কিন্তু সিচুয়েশনটা এমনই হয়েছে যে কোনো সময় একটা কিছু ঘটে যাবে। মত প্রকাশে অসংকোচ হলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে সেই চিত্রই ফুটে উঠেছে প্রদর্শনীতে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। নতুন করে আরও 2টি তৈরি পোশাক কারখানা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিড সনদ। এ নিয়ে বিশ্বসেরা 100টি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের দখলে এলো 7টি। এক দশকের বেশি সময় আগে পথ চলা শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পে কারখানার কর্মপরিবেশ নিরাপদ করার তাগিদে। সেই যাত্রায় পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানে বিশ্বের রোল মডেল বাংলাদেশ।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সবশেষ তথ্য বলছে চলতি মাসে বাংলাদেশের আরও 2টি পোশাক কারখানা পেয়েছে লিড সনদ, আর এতেই বিশ্বসেরা 24টির মধ্যে 22টি সহ 100টি সবুজ কারখানার 60টিই থাকলো বাংলাদেশে। পরের অবস্থানে থাকা পাকিস্তানের রয়েছে মাত্র 9টি, ভারতের 8টি আর শ্রীলঙ্কার রয়েছে 6টি কারখানা। বিশ্বব্যাপী এমন স্বীকৃতি আগামীর বাজার দখলে এগিয়ে রাখবে বলে আশাবাদী উদ্যোক্তারা। যতটা বেশি আমরা এখন থেকে প্রস্তুত থাকবো কার্বন এমিশনের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে কাজ করতে পারবো, ততটা আমরা সামনে প্রতিযোগিতায় কিন্তু আমরা এগিয়ে থাকবো। কার্বন মুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে বিনিয়োগে এগিয়ে থাকার পরও যেন দ্বিপাক্ষিক বাণিজ্যে পিছিয়ে পড়তে না হয়, এজন্য মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বোচ্চ সহযোগিতা চান তারা। ওনার তো আসলে বিশ্বব্যাপী একটা পরিচিতি, ব্যাপক পরিচিতি আছে এবং অ্যাকসেপ্টেন্স লেভেলটা অনেক বেশি। যে দেশগুলো আমাদের থেকে মূলত সোর্সিং করে, বা আপনি যদি টোটাল ব্র্যান্ড ইমেজের কথা বলেন, ওনার একটি সারা বা ওনার একটি ইশারা কিন্তু, সাপোর্ট কিন্তু অনেক কিছু গুরুত্ব বহন করে বা করবে। রপ্তানি আয় বাড়াতে কৌশলী বাণিজ্যিক ও কূটনীতি নিয়ে সরকারকে কাজ করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই মুহূর্তে বাংলাদেশে সারা পৃথিবীর সবচেয়ে বেশি সবুজ পরিবেশ বান্ধব কারখানা রয়েছে, কিন্তু তার কোনো কাঙ্ক্ষিত সুফল আমরা লাভ করতে পারছি না। আমরা আমাদের তৈরি পোশাকের দাম পাচ্ছি না, একই সঙ্গে তৈরি পোশাকের যে রপ্তানি আয় সেটিও বাড়াতে পারছি না। এই অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক ভাবমূর্তি রয়েছে, বিশেষ করে তিনি যে নেট জিরো কার্বন ইমিশনের আন্দোলন শুরু করেছিলেন, তা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এটিকে কাজে লাগাতে হবে। এদিকে গেল 14 আগস্ট তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে নিজের পরিচিতি আর আন্তর্জাতিক গণমাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাণিজ্যিক ব্র্যান্ডিংয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অতীতের মতো বর্তমান সরকারও শ্রমিকের ওপর শোষণ চালালে প্রতিহত করা হবে বলে জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ট্রেড ইউনিয়ন শ্রমিকদের জনসভায় একথা বলেন তিনি। শ্রমিকদের ন্যূনতম 20,000 টাকা বেতন দাবি এবং চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেলিম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শ্রমিক হত্যার বিচার চান বক্তারা। মনে রাখবেন, আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। গণ অভ্যুত্থান ক্ষমতা আনতেও পারে, ক্ষমতা থেকে নামাতেও পারে। সুতরাং আপনার প্রত্যেকটা কাজ আমরা নখদর্পণে নজরের ভেতরে রাখবো। একটু এই দিক সেদিক করলেই গতবারের চেয়ে আরো বড় বড় অভ্যুত্থানে আপনার পতন নিশ্চিত হয়ে যাবে। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠছে ভারত। দানা বাঁধছে নাগরিক আন্দোলন, সঙ্গে যুক্ত হচ্ছে রাজনৈতিক কর্মসূচিও। শনিবার দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। এদিকে কলকাতার পর এবার উত্তরাখণ্ডেও এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। নারী চিকিৎসককে নির্যাতনের পর হত্যার প্রতিবাদে ডাকা হরতালে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়েনি। তবে গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থককারীদের মিছিল ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি করেছে বাম সংগঠনগুলো। আন্দোলনকে বানচাল করার হীন কৌশল, এর প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দল এই বন্ধ দেখেছে। আন্দোলন প্রতি মুহূর্তে নতুন মোড় নিচ্ছে। শুরুর দিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকলেও এখন এতে সমর্থন দিচ্ছে নাগরিক সমাজ। রাজ্য প্রশাসন থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও তাতে কোনোভাবেই সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা প্রশাসন। দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, মেয়েদের কোনো সম্মান নেই। যদিও মমতার দাবি, শুরুর দিন থেকেই তার প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। সিবিআইকে দেওয়া হয়েছে মামলা। আরজিকর হাসপাতালের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদও করছে সিবিআই। পশ্চিমবঙ্গ
এদিকে উত্তরাখণ্ডে হাসপাতাল থেকে ফেরার পথে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। 9 দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে নারী চিকিৎসককে খুনের ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে সাধারণ প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একই সঙ্গে এই ঘটনা নিয়ে পরিকল্পিতভাবে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে জনমত তৈরির জন্য বিরোধী বিজেপি বাম রাজনীতিকদেরও দায়ী করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মিছিলে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলের শীর্ষ নেতানেত্রীরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এদিকে কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে মৌমিতার মতো প্রতিটি ধর্ষণ হত্যার সুষ্ঠু বিচার চান তারা। এর আগে শুক্রবার সন্ধ্যায় একই স্থানে বিক্ষোভ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। হাসপাতালে ধর্ষণের পর খুন হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নারী চিকিৎসক মৌমিতা। তার প্রতিবাদ ও বিচারের দাবিতে উত্তাল ঢাকার রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ভারতের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নারীদের রাত দখল কর্মসূচি। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সমাবেত হয়ে বিচার দাবিতে স্লোগান দেন নারীরা। শুধু মৌমিতা ধর্ষণ ও হত্যা নয়, দেশেও এমন প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ 15 দফা দাবি জানান তারা। সকল প্রকার লৈঙ্গিক বৈষম্যকারী আইন বাতিল করতে হবে। বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। মনে রাখবেন, আজকে ঘটনাটা আপনার সাথে হয় নাই মানে এই না যে কালকে হবে না। আমাদের ক্যাম্পাস, আমাদের ঢাকা শহর এখনো রাতের বেলা মেয়েদের জন্য খুবই আনসেফ। এমন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চায় যারা ইয়াসমিন হত্যাকাণ্ডের মতো কোনো হত্যাকাণ্ড ঘটাবে না। তাদের কর্মসূচিতে যোগ দিয়ে সংহতি জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ। নারীদের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করবে বলে জানান তিনি। এখন আমরা অনেক বেশি অনায়াসে এই কথাগুলো বলি। তোমরা যদি নিরাপদহীন হও তাহলে আমাকে জানতে হবে এই নিরাপদহীনতাকে দূর করব কি করে। আমি এসেছি তোমাদের কথা শোনার জন্য, আমি এসেছি শোনার জন্য তোমরা বলো আমরা কি করে এই নিরাপত্তাহীনতা দূর করব। সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন নারীরা। এর আগে সন্ধ্যায় একই দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নারীর উপর সহিংসতা বন্ধে সঠিক বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। পৃথিবীর বুকে এই বার্তা পৌঁছে দিতে চায় যেন মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়। মৌমিতা, নির্ভয়া, তনু, নুসরাত সমেত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো অপরাধের কঠোর বিচার নিশ্চিত করা হোক। নারী পুরুষ বৈষম্য দূর হয়ে গড়ে উঠুক মানবিক সমাজ, এমন প্রত্যাশার কথা জানান সবাই। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।